দিস কম্পিউটার। হ্যাঁ, এখানে কম্পিউটার রেকর্ড হোক। রেকর্ড শুরু হয়ে গেছে। এখন মডেল ক্লাস কন্টিনিউ করো। তোমাকে হোস্ট বানাই দিই। ম্যাক হোস্ট। হ্যাঁ, ক্লাস শুরু করো। ঠিক আছে? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে কন্টেন্ট রাইটিং এর যে কিছু ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে কথা বলবো। সেগুলো হচ্ছে পেজ লেভেল ফ্যাক্টর। গুগলের যে 200টা ফ্যাক্টর আছে, র্যাঙ্কিং ফ্যাক্টর, এর মধ্যে কন্টেন্ট কিছু ফ্যাক্টরকে কভার করে। সেগুলোকে পেজ লেভেল ফ্যাক্টর বলা হচ্ছে। এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো আমরা, এবং একটা কন্টেন্টে কোথায় কোথায় কিভাবে এগুলা ফুলফিল করা যায় সেটা দেখবো। একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আমরা আজকে আলোচনা করবো পেজ লেভেল ফ্যাক্টর নিয়ে। আমাদের কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্টকে এসইও ফ্রেন্ডলি করতে হলে, এবং গুগলের যে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে এর মধ্যে প্রায় 50টার মতো ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে কন্টেন্ট এবং অন পেজ কভার করে। এই বিষয়গুলো একটু দেখবো আমরা আজকে। তো আমরা শুরু করি। প্রথমে আছে কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ। আমরা একটা করে পোস্ট দেখব, আর সেটার সাথে কোনটা কোন ট্যাগ এবং কোনটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখে নিব। আচ্ছা, আমরা একটা পোস্ট ওপেন করি। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা, ঠিক আছে। এখানে একটা কন্টেন্ট আছে আমাদের। এই কন্টেন্টকে ধরে ধরে এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলোকে আমরা একটু দেখবো। সেটা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ, প্রথমে 1 নম্বরে যেটা র্যাঙ্কিং ফ্যাক্টর। অর্থাৎ টাইটেলে আমাদের টাইটেল ট্যাগের মধ্যে এই কিওয়ার্ডটা থাকতে হবে। কিওয়ার্ড কি সেটা আমরা জানি, যে ফোকাস কিওয়ার্ডকে করে মানে ফোকাস করে কন্টেন্টটা লেখা হয় সেটা হচ্ছে কিওয়ার্ড। এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড দেওয়া আছে বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্স। দেখতে পাচ্ছেন? এখন গুগলে একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে এটা হচ্ছে একটা ফ্যাক্টর, যে এই কিওয়ার্ডটা আপনাকে এই ট্যাগে টাইটেল ট্যাগের মধ্যে রাখতে হবে। এখানে আমাদের এই যে বেস্ট ওয়েট স্টেন ফর মাইগ্রেন্স, এই কিওয়ার্ডটা এখানে বসে গেছে। তার মানে আমাদের এই প্রথম যে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর সেটা ফুলফিল হয়ে গেছে। এটা গেল একটা। তারপর হচ্ছে টাইটেল ট্যাগ স্টার্টস উইথ কিওয়ার্ড। আমাদের টাইটেলটা লিখবো। এই টাইটেলে কিওয়ার্ডটা আপনি চাইলে এখানেও দিতে পারেন, কিংবা শুরুতেও দিতে পারেন, কিংবা মাঝখানেও দিতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে কিওয়ার্ডটা প্রথমে দিয়ে শুরু করা, টাইটেলটাকে শুরুতে কিওয়ার্ড প্লেস করে কাজ করা। যেমন আমরা এখানে সেটাই করছি। সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা ছিল হচ্ছে বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্টস। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাইয়া, আপনার বুঝতে পারতেছি না ভাইয়া। ভাই নেটওয়ার্কে আপনার সমস্যা, আমরা শুনতে পাচ্ছি, হোস্টের বাকি কোনো সবাই তো প্রবলেম নাই। শুনতে পাচ্ছে। আচ্ছা, আপনার একটু সমস্যা মনে হয়, বাকিরা শুনতে পাচ্ছে। কারো কোনো বুঝতে সমস্যা হলে সেটা করবেন। নেটওয়ার্কের সমস্যার তো কোনো সলিউশন নাই আসলে। ওখানে দিয়ে দিছি, ঠিক আছে, চালিয়ে যান। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমটা কভার করলাম।
এই পোস্ট ধরে ধরে আমরা দেখবো যে কোথায় আসলে কোনটা ব্যবহার হচ্ছে এবং আমাদের এই পোস্টটা এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলোকে কভার করতে পারতেছে কিনা। এক নাম্বার দেখলাম কি যে কিওয়ার্ডটা থাকতে হবে টাইটেল ট্যাগের মধ্যে, এটা হচ্ছে প্রথম কথা। এবং টাইটেল ট্যাগের কোথায় থাকবে সেটাই যে 12 নম্বরে দেওয়া আছে, টাইটেল ট্যাগের শুরুতে কিওয়ার্ডটা থাকবে। ওকে, এই টাইটেল ট্যাগের শুরুতেই আমরা কিওয়ার্ডটা প্লেস করব, চেষ্টা করব শুরুতেই দেওয়ার যতদূর সম্ভব হয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো শুরুতে দেওয়া সম্ভব হবে না, মাঝখানে দিতে হবে, সেক্ষেত্রে আমরা একটা র্যাঙ্কিং ফ্যাক্টরে হয়তো বা একটু পিছিয়ে গেলাম, তাতে সমস্যা নেই, তবে চেষ্টা করতে হবে যেন প্রথমে দেওয়া যায়। যদি দেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে ভালো। আরেকটা হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ট্যাগ, মেটা ডেসক্রিপশন যেটা দেওয়া থাকে। মেটা ডেসক্রিপশন কোনটা এটা তো আমরা জানি নাকি, এর আগে যে অন পেজ দেখাছিলাম সেদিন আমরা দেখছিলাম যে এই যে এখানে এই যে এটা, অর্থাৎ কোনো কিছু লিখে যখন সার্চ করব আমরা আমরা যদি লিখি কি লিখি, আচ্ছা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর এটা লিখে যদি সার্চ করি, ওয়েবসাইটের ডোমেইনের নিচে যেটা আসে এটা এই যে মেটা এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই যে সরি আরেক জায়গায় চলে গেছে, অর্থাৎ সার্চ পেজে এই লিঙ্কটা যেটা দেখাচ্ছে রেজাল্ট, এর নিচেই যে শর্ট একটা ব্রিফ দেওয়া থাকে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই যেগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে আরেকটা র্যাঙ্কিং ফ্যাক্টর কি, সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ডকে প্লেস করতে হবে, এটা একটা। তো আমাদের এখানে কিওয়ার্ড ছিল বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্টস, আমরা এটাকে এখানে প্লেস করে দিছি, এই যে দ্য বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্টস। এটা যদি আমরা একটু এডিট করি তাহলে দেখতে পাবেন এই যে বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্টস পেশেন্ট। তাহলে মেটা ডেসক্রিপশনেও আমরা কিওয়ার্ডকে দিয়ে দিছি, এটা গেল একটা। আচ্ছা, তারপর কি কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন H1 ট্যাগ। H1 ট্যাগ কোনটা, সবচেয়ে বড় ট্যাগ যেটা হেডিং, যেটাকে প্রাইমারি ট্যাগ বলা যেতে পারে। তার মানে হেডিং এর ভিতরে কিওয়ার্ড রাখতে হবে, শুরু হেডিং যে এর উপরে ভিতরে যে হ্যাঁ, টাইটেলটা ওটাই কিওয়ার্ড হবে। এটা টাইটেল আর এটা হচ্ছে হেডিং, এই হেডিং এর ভিতরে কিওয়ার্ডকে রাখার চেষ্টা করতে হবে। তো আমরা যে এখানে হেডিংটা দিচ্ছি সেটা হচ্ছে দ্য বেস্ট ক্যানাবিস স্ট্রেনস ফর মাইগ্রেন্স পেশেন্ট, কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ড কি ছিল, বেস্ট ওয়েট স্ট্রেন ফর মাইগ্রেন্স। তো এখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ওয়েটের জায়গায় শুধু ক্যানাবিস বসছে, ঠিক আছে। আচ্ছা খুলে নাও, সমস্যা নেই। তো এখানে যদি আমরা দ্য বেস্ট ওয়েট স্ট্রেন দিতে পারি সেটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টরকে কভার করবে। আচ্ছা স্ট্রেন কথাটা এখানে নাই না, তাহলে লিখতে হবে বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্স। এটাকে কপি করে নিই আমরা, H1 মানে এই যে এটা, তাই না, এখানে আমরা দিব দ্য বেস্ট, বিটা বড় হাতে করে দেই, ওয়েট ফর মাইগ্রেন্স পেশেন্ট থাকলো। হ্যাঁ, এখন তাহলে কি হলো, এটা H1 হেডিং 1 এর মধ্যে আছে এবং H1 এর মধ্যে আমরা এই বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্স কিওয়ার্ডটাকে প্লেস করতে পারছি। তাহলে আমাদের আরেকটা র্যাঙ্কিং ফ্যাক্টরকে ফুলফিল করতে পারলাম, এটা গেল একটা। তাহলে কয়টা দেখলাম আমরা, 4টা দেখলাম। এক নাম্বার হচ্ছে কিওয়ার্ডটা থাকতে হবে টাইটেলের মধ্যে, টাইটেল ট্যাগের মধ্যে, সেটা আমরা বসাইছি। এবং টাইটেলের শুরুতে, আমাদেরটা শুরুতে নাই, তার সামনে একটা দা আছে সম্ভবত, এই যে দা, আচ্ছা দা নাই, এখানে দাটা দিতে হবে নাহলে কথাটা ভুল হচ্ছে। আচ্ছা এটা একটা। আরেকটা দেখলাম মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা কিওয়ার্ডকে প্লেস করব, সেটাও দেখলাম। আর H1 ট্যাগের মধ্যে কিওয়ার্ড প্লেস করলাম, এই কেবল যেটা করলাম। আর এটা আপাতত দরকার নাই, এটা বাদ। কন্টেন্ট লেংথ, কন্টেন্ট লেংথ হচ্ছে, লেংথ মানে হচ্ছে দৈর্ঘ্যটা। আমরা যে কিওয়ার্ডকে নিয়ে কন্টেন্ট লিখবো সেটা হচ্ছে, আমাদের এখানে কিওয়ার্ড ছিল বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্টস। এই কিওয়ার্ডকে নিয়ে কন্টেন্ট লেখার সময় আমরা দেখব যে আমাদের যারা কম্পিটিটর তাদের, এখানে সার্চ করব আগে, আচ্ছা সার্চ করি, সার্চ করলে এই যে রেজাল্ট গুলো চলে আসছে কিন্তু, হ্যাঁ যারা যারা থাকবে কম্পিটিটর তাদের কন্টেন্ট গুলো যত ওয়ার্ডের হবে তার চেয়ে বেশি ওয়ার্ডের আমাদের লিখতে হবে, ঠিক আছে। আর এটা দেখার একটা সহজ উপায় হচ্ছে এই কিওয়ার্ড সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, এটা আপনারা অ্যাড করতে পারেন।
এখানে দেখেন এই যে দেখাচ্ছে, এই যে প্রথমে আছে লিফলি রেজাল্ট লিফলি.com, এই যেখানে 414 দেখাচ্ছে নাম্বার অফ ওয়ার্ড। তারপরে এখানে দেখাচ্ছে কত 1846, তারপর এখানে দেখাচ্ছে 1331, এখানে দেখাচ্ছে 2313, এখানে দেখাচ্ছে কত 1431। তো এইভাবে হচ্ছে আমাদের ওয়ার্ড গুলো ভিতরে না ঢুকে এখান থেকে দেখা যাচ্ছে। এটা করা যাবে হচ্ছে কিওয়ার্ড সার্ভার এই টুলের মাধ্যমে। ঠিক আছে, আমাদের যারা প্রথম দিকে যারা থাকবে এই কিওয়ার্ড দিয়ে, তাদের যে কন্টেন্ট তার চেয়ে বড় কন্টেন্ট লেখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম একজনের 414, আরেকজনের 1846, আরেকজনের 1331, আরেকজনের 2313। তো এরকম এভারেজ হিসাব করলে দেখা যাবে যে মোটামুটি 1500 থেকে 2000 ওয়ার্ড লিখলে আমাদের কন্টেন্টটা ভালো হবে এবং আমরা এদের এদের সাথে কম্পিট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা। কিন্তু আমাদের এই আমরা যে কন্টেন্টটা লিখছি এখানে এটা অনেক ছোট হয়েছে, 818 ওয়ার্ড মাত্র। তো এটা একটা গেল র্যাঙ্কিং ফ্যাক্টর। কন্টেন্টের লেংথ, অর্থাৎ প্রথমে আপনাকে কিওয়ার্ড বেস করে সার্চকে অ্যানালাইসিস করতে হবে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজকে অ্যানালাইসিস করে কম্পিটিটররা যেই যতগুলো আপনার ওয়ার্ড নিয়ে আছে তার চেয়ে বড় কন্টেন্ট লেখার চেষ্টা করতে হবে, তাহলে সেটা দিয়ে র্যাঙ্ক করতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর গেল। তারপরে আছে টেবিল অফ কন্টেন্ট, কন্টেন্টের ভিতর টেবিল অফ কন্টেন্ট রাখা। টেবিল অফ কন্টেন্ট কি সূচিপত্র? সূচিপত্র কি ধরনের? আমাদের এই ওয়েবসাইটে কিন্তু টেবিল অফ কন্টেন্ট নাই। ঠিক আছে, টেবিল অফ কন্টেন্ট আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে হবে, সেটা দেখাচ্ছি। আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, উইকিপিডিয়া। আচ্ছা, উইকিপিডিয়াতে ঢুকি আমরা। এই যেটা আছে না, এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট বলা হচ্ছে এটাকে। তাহলে টেবিল অফ কন্টেন্টও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এটা হচ্ছে অন পেজ র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটা। তাহলে আমরা যখন কন্টেন্ট লিখবো অনেক বড় বড় কন্টেন্ট, এর মাঝখানে টেবিল অফ কন্টেন্টটা রাখতে হবে। তাহলে কি হবে, হয়তো আমার পুরো কন্টেন্টটা প্রয়োজন নাই, আমরা হয়তো এখান থেকে যে কোনো একটা টপিক আমার জানা দরকার, যেমন ক্যানাবিসের মেডিকেল ইউজ কি সেটা আমার জানা দরকার, তখন আমি এখানে ক্লিক করলেই ওই জায়গাতে চলে যাব। এই যে মেডিকেল ইউজ, আমাকে আর খুঁজে খুঁজে পড়ার দরকার নাই। এবং টেবিল অফ কন্টেন্ট থাকলে এই কন্টেন্ট সম্পর্কে একটা মানে শর্ট ব্রিফ পাওয়া যায়। এটা হচ্ছে আরেকটা সুবিধা। এই জন্য টেবিল অফ কন্টেন্টটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, প্লাস হচ্ছে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি একটা ব্যাপার। এটা গেল আর একটা। তাহলে টেবিল অফ কন্টেন্ট দেখলাম আমরা। কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি এটা হচ্ছে আমরা যখন কন্টেন্ট লিখবো, আমাদের এই কন্টেন্টটা যদি দেখি, যেটা আমাদের কন্টেন্ট ছিল, এখানে আমরা যে কন্টেন্ট ইয়াটা ইউজ করছি কিওয়ার্ডটা, এই যে সি অ্যানালাইসিসে ক্লিক করলে দেখাবে কন্টেন্ট ডেনসিটি। এই যে the focus key phrase was found 4 times, this is great। তার মানে এটা হচ্ছে আমাদের 800 ওয়ার্ডের মতো একটা আর্টিকেল, এর মধ্যে 4বার আছে। এটা ঠিকঠাক আছে আর কি, এটা বলতেছে। অর্থাৎ আমরা যদি কিওয়ার্ড ডেনসিটিটাকে আরেকটু সার্চ করি, কিওয়ার্ড ডেনসিটি স্ট্যান্ডার্ড কিওয়ার্ড ডেনসিটি, এটা দেখি অ্যারাউন্ড 1 to 2%, 1 থেকে 2% থাকতে হবে। অর্থাৎ আপনার যদি 100 ওয়ার্ডের একটা আর্টিকেল থাকে, সেখানে আপনি একবার কিওয়ার্ডটাকে প্লেস করবেন। ঠিক আছে, আমাদের এখানে আর্টিকেলটা ছিল কত 800 ওয়ার্ডের, আমরা এখানে আছে 4বার। এটা অ্যালেক্সার একটা রেজাল্ট দেখাচ্ছে 1 থেকে 2% না। আচ্ছা, আরো দেখি একটু আমরা কিওয়ার্ড ডেনসিটি, স্ট্যান্ডার্ড কিওয়ার্ড ডেনসিটি ফর এসইও। থেকে 2%। আচ্ছা, এটা ইউএসটা এমনিতেই দেখাবে কতবার এটা দরকার হয় কিওয়ার্ডটা।
কিওয়ার্ডের উপর বেস করে, আসলে কিওয়ার্ডের উপর না, কন্টেন্টের উপর বেস করে। যদি অনেক লম্বা কন্টেন্ট হয় তাহলে হালকা পাতলা দিলে হবে, আর যদি খুব ছোট কন্টেন্ট হয় তাহলে একটু পার্সেন্টেজ বাড়ায় দিতে হবে আর কি। এটাই, এটা হচ্ছে 1 থেকে মোটামুটি হিসাব করলাম, এখানে কত দেখাচ্ছিল, 1 থেকে 2%, অর্থাৎ 100 ওয়ার্ডের আর্টিকেল লিখলে একবার দেওয়ার চেষ্টা করতে হবে এরকম। তারপর হচ্ছে লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড ইন কন্টেন্ট, এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড কি, কেউ একজন বলেন দেখি? লো ভলিউম, লো ভলিউম? না না, লো ভলিউম না, লো সার্চ ভলিউম, লো সার্চ ভলিউম, বলছি এলএসআই কিওয়ার্ড। লো স্যার, সার্চ ভলিউম। সম্ভবত এরকম ওই যে একটা কিওয়ার্ডের সমর্থক শব্দ জাতীয় কিছু ব্যবহার করা এই জাতীয়। রিলেটেড কিওয়ার্ড গুলো। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, সিনোনিম, সিনোনিম ঠিক না, সিনোনিম হতে পারে কিন্তু নিস নিস নিস, রিলেটেড কিওয়ার্ড গুলো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Related keyword গুলো আচ্ছা, এখানে আমাদের বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্টস, এখানে আমাদের ওয়েডের একটা, আমাদের কি বলে এটা, এলএসআই কিওয়ার্ড হতে পারে। বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্টস এর একটা এলএসআই কিওয়ার্ড হতে পারে বেস্ট ক্যানাবিস ফর মাইগ্রেন্টস, কিংবা বেস্ট মারিজুয়ানা ফর মাইগ্রেন্টস। এগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড, এগুলাকে আমাদের কন্টেন্টের মাঝে রাখতে হবে। এটা হচ্ছে একটা র্যাঙ্কিং। তারপর হচ্ছে, আচ্ছা, এলএসআই কিওয়ার্ডকে কন্টেন্টে তো রাখবোই, সাথে হচ্ছে এটাকে টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে রাখার চেষ্টা করতে হবে যদি সম্ভব হয়। টাইটেল কোনটা, মেটা ডেসক্রিপশন কোনটা, এটা দেখালাম একটু আগেই। তারপর পেজ কভারস, টপিক ইন ডেপথ, যেই টপিকের উপর ডিপেন্ড করে, যে কিওয়ার্ডকে বেস করে আপনি কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্টটা যেন ওই টপিকটাকে একদম বিস্তারিতভাবে তুলে ধরে, ডিটেইলস যেন আলোচনা করা হয়, এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। পেজ লোডিং স্পিড ভিএসটিএমএল, আচ্ছা এটা কন্টেন্ট রাইটারের কাজ না, এটাও দরকার নাই। আচ্ছা, ডুপ্লিকেট কন্টেন্ট, ডুপ্লিকেট কন্টেন্ট কি? আমরা যে কন্টেন্টটা দিছি সেটা কোনো কন্টেন্টের কপি হয়েছে কিনা, তার সাথে কতটুকু মিলছে, এরকম কিছু। না, এটা ডুপ্লিকেট না, ওটা হচ্ছে আপনার কপি কন্টেন্ট কিংবা প্লেগারিজম কন্টেন্ট। আর ডুপ্লিকেট হচ্ছে একটা কন্টেন্টই একটা সাইটে দুইবার থাকা, ডুপ্লিকেট হওয়া। আইডেন্টিক্যাল কন্টেন্ট অন দ্য সেম সাইট ইভেন স্লাইটলি মডিফাইড, যদি সামান্য একটু চেঞ্জ করেও দেওয়া হয় তবু সেটা ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয়। এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে, তাহলে ডুপ্লিকেট কন্টেন্টকে অ্যাভয়েড করতে হবে। একটা কিওয়ার্ডকে বেস করে একটা কন্টেন্টই লিখতে হবে, এর কাছাকাছি অন্য কন্টেন্ট লেখা যাবে কিন্তু ওই, মানে ওই ধরনের কন্টেন্ট যেন না থাকে আর, এটা একটা। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, এটা তো মনে হয় দেখাইছিলাম এর আগে অন পেজ যেদিন করলাম। সেটা হচ্ছে কন্টেন্টের ভিতর বিভিন্ন ইমেজ থাকে, যেমন এই যে ইমেজ আছে, এর ভিতরে অল্টার টেক্সট দেয়া। এটাকে যদি আমরা একটু ইন্সপেক্ট করে দেখি দেখা যায় কিনা। এই যে ইমেজ সোর্স অল্টার টেক্সট দেয়া আছে, অন পেজ এসইও ফ্যাক্টর pool.png, ঠিক আছে। এটা দেখার উপায় হচ্ছে কোন একটা ছবির উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে মাউসের এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করলে ওই লাইনটাতে দেখাবে। এই যে ইমেজ সোর্স, এখানে ইমেজ সোর্সটা দেয়া, তারপরে যে অল্টার ট্যাগ দেয়া আছে অন পেজ ফ্যাক্টর, ঠিক আছে, এটাকে দিতে হবে। এটা হচ্ছে কি বলা হচ্ছে, এটাকে ইমেজ অল্টার টেক্সট। তাহলে ইমেজ অল্টার টেক্সট দিতে হবে, এটা দিলে ইমেজ অপটিমাইজেশন হবে। আর হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, কন্টেন্ট রিজেন্সি। কন্টেন্ট রিজেন্সিটা আসলে কি?
কন্টেন্ট রিজেন্সি হচ্ছে কন্টেন্ট আপডেট থাকা এক কথায়। এই যে যেমন এখানে একটা ডেট দেখা যাচ্ছে, ছবি দেওয়া আছে ডিসেম্বর 9, 2019, যেটা আপনি যখন এইভাবে সার্চ করবেন কোনো কিওয়ার্ড দিয়ে, আচ্ছা এখানে ডেট দেখাচ্ছে না এই ইয়াটার জন্য, টুলটার কারণে, যাদের টুলটা নাই আর কি, টুল ছাড়া এমনিতে ইয়া দেখাবে। আচ্ছা আমি একটা সার্চ করে দেখি ইনকগনিটো মোড নিয়ে এখানে কি দেখায়। এই যেখানে ডেট দেখাচ্ছে দেখছেন, 5 ফেব্রুয়ারি 2021, 20 ফেব্রুয়ারি সেপ্টেম্বর 2019। তো একজন ইউজার যখন কন্টেন্ট গুলো পড়বে তখন সে পুরাতন কন্টেন্ট গুলো পড়বে না সহজে, যেগুলো নতুন কন্টেন্ট সেটাই আপডেটেড এবং সে সেটাই পড়তে চাবে। এটাই একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগলের অন পেজ র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে এটা অন্যতম একটা। তাহলে কি করতে হবে, কন্টেন্ট গুলোকে আপডেট রাখতে হবে। তারপর আচ্ছা ম্যাগনিটিউড অফ কন্টেন্ট, significance of edits and change of the serve the freshness factors। আচ্ছা এটা ওই একই জিনিস, সেটা হচ্ছে আপনার কন্টেন্টের যে সিগনিফিকেন্ট ইয়াগুলো আছে, অংশগুলো আছে, পার্টগুলো, সেগুলোকে আপনার আপডেট করতে হবে সবসময়। কোনো কোনো অংশ হয়তো চেঞ্জ হতে পারে, সেগুলোকে আপডেট করে রাখতে হবে। এটা একটা, ধরেন কোনো একটা কন্টেন্টে কোনো একটা দেশের জনসংখ্যা নিয়ে কিছু লেখা আছে, তো 5 বছর পর সেটা চেঞ্জ হতে পারে, সেখানে আপনি ওই 5 বছর আগে যে জনসংখ্যা ছিল সেটা যদি রাখেন সেটা হবে না, এটাকে আপনি আপডেট করে দিবেন। এটা হচ্ছে আপনার কন্টেন্ট আপডেটের একটা ইয়া। আচ্ছা তারপর historical page update, how often has the page been updated over time, daily, weekly, even আচ্ছা yearly, frequency page update also here। আচ্ছা এটা হচ্ছে আপনি যে কন্টেন্ট গুলো আপডেট করতেছেন একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করা। এগুলা কি আপনি ডেইলি আপডেট করেন নাকি উইকলি করেন নাকি 5 বছরে একবার করেন, সেটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এটা একটা। আরেকটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্স তারা বোঝাচ্ছে কন্টেন্টের মাঝে প্রথম যেই 100টা ওয়ার্ড থাকবে এর মাঝেই সম্ভব হলে কিওয়ার্ডকে প্লেস করা। হ্যাভিং এ কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ডস অফ এ পেজ কন্টেন্ট। আচ্ছা যেমন আমরা এখানে যে কন্টেন্টটা লিখছি তার কিওয়ার্ড কি ছিল জানো, সেটা হচ্ছে আমাদের কি বেস্ট ওয়েট ফর মাইগ্রেন্টস। এটা যদি আমরা কপি করি এখানে যদি সার্চ করি প্রথম দিকে আছে কিনা দেখি একটু, এই যে এখানে দেখাচ্ছে হলুদ হয়ে আছে ওয়েট ফর মাইগ্রেন্টস পেশেন্ট। এখন এটা 100 ওয়ার্ডের মধ্যে আছে নাকি বেশি ওয়ার্ডের মধ্যে সেটা একটু দেখে নিই। 100 পার হয়ে গেছে সম্ভবত, না 100 ওয়ার্ডের মধ্যে আছে। এর কিওয়ার্ড যেখানে আছে তার আগ পর্যন্ত 82টা ওয়ার্ড আছে, তাহলে এটা একদম পারফেক্ট জায়গায় আছে। ঠিক আছে, তাহলে প্রথম যে 100 ওয়ার্ড থাকবে এর মধ্যে আমরা কিওয়ার্ডকে প্লেস করব। এটা হচ্ছে এক ধরনের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, মেজর ফ্যাক্টর। তারপর কিওয়ার্ড ইন S2 S3 ট্যাগ। S2 S3 ট্যাগ কোনটা, এটা আমাদের S1 ট্যাগ, এটা S2 ট্যাগ, এটাও S2 ট্যাগ, S2, এখানে S3, এটা S4 আসছে ডিরেক্ট। আচ্ছা এটা S4, এগুলো S3 তে যাবে। হ্যাঁ S3, এটাও S3। তাহলে কি করতে হবে, কিওয়ার্ডকে প্রথমে পড়লাম কি হেডিং 1 এ রাখতে হবে। এখন দেখাচ্ছে যে হেডিং 2, 3, 4 এগুলা যেগুলো আছে এখানেও কিওয়ার্ডকে প্লেস করার চেষ্টা করতে হবে। যদি কিওয়ার্ডকে বসানো সম্ভব না হয় তাহলে এলএসআই কিওয়ার্ড বসাইতে হবে। যদি এলএসআই কিওয়ার্ডও না হয় তাহলে অন্ততপক্ষে সিনোনিম বসাইতে হবে। এটাই। তারপরে আছে আউটবাউন্ড লিংক কোয়ালিটি। আউটবাউন্ড লিংক কি কেউ একজন বলেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা মানে বলতেছি যে আমাদের পেজ থেকে যেটা বাইরে লিংক দিব হ্যাঁ এটা হচ্ছে সেটা আউটবোর্ড লিংক। সেটা হচ্ছে আউটবাউন্ড লিংক, এবং এই আউটবাউন্ড লিংকটা কি হতে হবে, কোয়ালিটিফুল হতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি। হাই কোয়ালিটির লিংক দিতে হবে, আউটবাউন্ড লিংক। তো আমরা এখানে যে আউটবাউন্ড লিংকটা দিছি সেটা হচ্ছে এই যে আদার ক্যানাবিনার্স একে লিংক দেওয়া হয়েছে, এটা হচ্ছে লিফলি.com কে দেওয়া হয়েছে। আমরা যদি সাইটটা একটু দেখি, লিফলি.com,
আচ্ছা, এর মোজ ডাটা দেখাচ্ছে ডি হচ্ছে কত 75, ঠিক আছে, ডোমেন অথরিটি 75, তার মানে এটা কি সাইটটা হাই কোয়ালিটি একটা অথরিটি সাইট। তাহলে আমরা যাকে আউটবাউন্ড লিংক দিলাম সে হচ্ছে হাই কোয়ালিটি একটা সাইট, অথরিটি সাইট। আউটবাউন্ড লিংক দেওয়ার সময় এই ধরনের সাইটগুলোকে বেছে বেছে দিতে হবে। এবং আউটবাউন্ড পরের ফ্যাক্টর যেটা বলছে, আউটবাউন্ড লিংক যাকে দিবেন সেটা অবশ্যই থিম রিলেভেন্ট হতে হবে। আমরা এটা ক্যানাবিসে একটা কন্টেন্ট লিখছি এবং ক্যানাবিসে একটা ওয়েবসাইটকেই আউটবাউন্ড লিংক দিচ্ছি, এটা দরকার খুব, অর্থাৎ নিশ রিলেভেন্ট যেটা বলি। আপনি যে টপিক নিয়ে কন্টেন্ট লিখতেছেন সেই কন্টেন্টের রিলেভেন্ট যেই অথরিটি সাইটগুলো আছে সেগুলোতে আউটবাউন্ড লিংক দিতে হবে। তারপর হচ্ছে গ্রামার অ্যান্ড স্পেলিং, যে কন্টেন্টটা লিখবো সেটা গ্রামাটিক্যাল এরর ফ্রি হতে হবে। এই যে গ্রামারলিতে এটা চেক করা যায়, এটা তো দেখানো হয়েছিল মনে হয়, এখানে গ্রামারলিতে দেখাচ্ছে কোনো ইস্যু নাই, 99% ঠিক দেখাচ্ছে। তার মানে গ্রামাটিক্যাল কোনো ভুল এই কন্টেন্টের মধ্যে নাই, এটা একটা ভালো দিক। তারপর কি বলছে, সিন্ডিকেটেড কন্টেন্ট। এই যে এর আগে যেটা বলতেছিলেন, এই যে এখানে কে যেন বলতেছিলেন কপি কন্টেন্টের কথা, এই যে ডুপ্লিকেট কন্টেন্টের ক্ষেত্রে, ডুপ্লিকেট কন্টেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটেই একই টপিকে দুইটা কন্টেন্ট থাকা, আর সিন্ডিকেটেড কন্টেন্ট হচ্ছে অন্যের কন্টেন্ট চুরি করে আনা। If it's escaped or copied from an index page, it won't rank as well or may not get indexed at all. তাহলে যেগুলো কপি করা কন্টেন্ট সেগুলো ইন্ডেক্স নাও হতে পারে এবং ইন্ডেক্স যদি হয়ও র্যাঙ্ক করবে না, তাহলে কপি কন্টেন্ট নেওয়া যাবে না। যেগুলো প্লেগারিজম আছে কন্টেন্টে, এই ধরনের কন্টেন্ট নেওয়া যাবে না। আর এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি আপডেট, এটাও কন্টেন্ট রাইটারের কাজ না। আচ্ছা, এটা বাদ, হিডেন কন্টেন্ট অন মোবাইল। কন্টেন্ট হিডেন বিহাইন্ড ট্যাগস, আচ্ছা উপরেগুলো দরকার নেই। নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্ক, সেটা হচ্ছে আমরা যখন আউটবাউন্ড লিঙ্ক দিব কাউকে, অর্থাৎ আমাদের পেজ থেকে অন্য কাউকে লিঙ্ক দেয়া, সেটা হচ্ছে মোটামুটি, এটা আমাদের 800 ওয়াটের আর্টিকেল, এখান থেকে আমরা একটা থেকে দুইটা লিঙ্ক দিতে পারি। এখান থেকে যদি 7-8টা লিঙ্ক দেই একদম, তাহলে গুগল এটা বুঝবে যে না, এখান থেকে শুধু মানে লিঙ্ক দেওয়ার জন্য এই কন্টেন্টটা তৈরি হয়েছে, এই সাইটটা শুধু লিঙ্কই দেয়। এই ধরনের কাজগুলো করা যাবে না, এখান থেকে একটা কি দুইটা লিঙ্ক দেওয়া যাবে। তাহলে আউটবাউন্ড লিঙ্কের সংখ্যাটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটে কন্টেন্টটা দিচ্ছেন এখান থেকে যদি বেশি লিঙ্ক দিয়ে দেন আউটবাউন্ড লিঙ্ক, সেটা আপনার জন্য ক্ষতিকর এবং যে লিঙ্ক হবে তার জন্য ক্ষতিকর। তারপর বলছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া কি? ইমেজ, ভিডিও, অর্থাৎ যে কোনো ধরনের গ্রাফিক্যাল কন্টেন্ট, ইনফোগ্রাফিক, এগুলো হচ্ছে আপনার কন্টেন্টে রাখতে হবে, এটা একটা। আর নাম্বার অফ ইন্টারনাল লিঙ্ক, আচ্ছা লিঙ্কস পজিশনিং টু পেজ, আচ্ছা ইন্টারনাল লিঙ্ক দিতে হবে, খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না। আউটবাউন্ড লিঙ্ক যেরকম, ইন্টারনাল লিঙ্কটা আরেকটু বেশি দেওয়া যাবে। সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের সাথে রিলেভেন্ট যে কয়েকটা লিঙ্ক দেওয়া যায় সে কয়েকটা দেওয়া যাবে। যেমন আমরা এটাতে যদি দেখি, এই কন্টেন্টটাতে এখানে আমরা একে দিচ্ছি আউটবাউন্ড লিঙ্ক, সেটা তো আলাদা, একটা আউটবাউন্ড লিঙ্ক দেওয়া আছে, আর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে ইনবাউন্ড লিঙ্ক, এখানে একটা ইন্টারনাল লিঙ্ক, এখানেও ইন্টারনাল লিঙ্ক, এখানেও ইন্টারনাল লিঙ্ক, এখানেও আছে, এখানেও আছে। এখন এই লিঙ্কটা কম বেশি হতে পারে, আমাদের কন্টেন্টের উপর ডিপেন্ড করে। যদি দেখা যাচ্ছে যে একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের, আর একটা না শুধু, আর অনেকগুলো কন্টেন্টের রিলেভেন্সি আছে, তাহলে সেগুলো আমরা দিতে পারি। এটাকে বলা হচ্ছে কন্টেন্ট ক্লাস্টারিং। তাহলে একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের মধ্যে একটা মানে আপনার ইন্টারনাল লিঙ্কের ফলে একটা সম্পর্ক তৈরি হবে। তবে এই লিঙ্ক অহেতুক দেওয়া যাবে না, যেটা হচ্ছে রিলেভেন্ট দেওয়া যায় সেখানে। যেমন আমরা এখানে দিচ্ছি, আমরা যদি এই লিঙ্কগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে দেখবেন স্কাইওয়াকার ক্যানাবিস স্ট্রেন, এটা একটা এটাতে যদি আমরা ঢুকি
আচ্ছা, লিঙ্কটা তাহলে কপি করতে হবে এখান থেকে, এখানে দেই। এটা হচ্ছে ক্যানাবিসের একটা স্ট্রেন, একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে। আমাদের কন্টেন্টটা ছিল হচ্ছে বেস্ট ওয়েট স্ট্রেন ফর মাইগ্রেন পেশেন্ট। তাহলে মাইগ্রেন পেশেন্টের জন্য যেগুলো ওয়েট স্ট্রেন কিংবা ক্যানাবিস স্ট্রেন হচ্ছে উপকারী, সেই স্ট্রেন গুলোর নাম এখানে দেওয়া আছে। তো এর মধ্যে হচ্ছে একটা যেটা স্কাই ওয়াকার, এটা একটা। তো এখানে স্কাই ওয়াকার যখন আমরা মেনশন করছি, তখন স্কাই ওয়াকার যে পেজে আছে এই প্রোডাক্টটা, সেখানে আমরা এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মূল কন্টেন্টের সাথে এটা রিলেভেন্ট, এই জন্য এটা দেওয়া যায়। তারপর লেমনেড, এটাও আমাদের রিলেভেন্ট। হ্যাঁ, এটা যদি আমরা দেখি, এটাও একটা প্রোডাক্ট, এই যে এখানে চলে আসে। তাহলে সবগুলো যেহেতু রিলেভেন্ট, এই জন্য এগুলো দেওয়া যাবে, ইররিলেভেন্ট কোনো কিছুই করা যাবে না। এটা হচ্ছে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপর কোয়ালিটি, আচ্ছা, internal link from authoritative page on domain have a stronger effect than pages with no or low page rank। আচ্ছা, এটা বলছে যে আপনি যখন ইন্টারনাল লিংক করতেছেন এখানে, ধরেন আপনার একটা আমাদের এই ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট আছে, এর মধ্যে একটা কন্টেন্ট কিংবা একটা প্রোডাক্ট, যাই হোক একটা পেজ হচ্ছে আপনার র্যাঙ্কিং এর প্রথম দিকে আছে। তাহলে যেটা প্রথম দিকে আছে সেখান থেকে একটা ইন্টারনাল লিংক দিলে সবচেয়ে বেশি কাজে দিবে। আর যেটা পিছন দিকে আছে সেখান থেকে যদি আরেকটা পিছন দিকে থাকা কন্টেন্টকে ইন্টারনাল লিংক করা হয়, তাহলে সেটা খুব বেশি ইফেক্টিভ হবে না। এটাই, তবে দেয়া যাবে। পাওয়ারের দিক থেকে বলতে গেলে এটাই সবচেয়ে মানে পাওয়ারফুল, আর যেটা থেকে লতে সেটা খুব বেশি পাওয়ারফুল হবে না। ব্রোকেন লিংক, আচ্ছা, ব্রোকেন লিংক মানে হচ্ছে কি, ব্রোকেন মানে তো ভাঙা বুঝি আমরা। এখন আমরা আমাদের কন্টেন্টের ভিতরে যদি আমরা একটা লিংক করি, যেমন আদার ক্যানাবিট, এখানে আমরা হাইপার লিংক করে একটা লিংক করছি। এখন কেউ রিডার যখন এটা পড়তেছে, আপনার ভিজিটর যখন এটা পড়তেছে, তখন সে দেখা গেল এটাতে ক্লিক করলো কিন্তু কোনো ওয়েবসাইটে গেল না, এটা করা যাবে না। তাহলে ব্রোকেন লিঙ্ক গুলো সরাতে হবে এবং লাইভ যেগুলো লিঙ্ক আছে সেগুলো দিতে হবে। এই যেখান থেকে যদি আমরা এই যেখানে এটাকে অ্যাঙ্কর করছি, এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে একটা ওয়েবসাইটে চলে যায়, কিন্তু এখানে ক্লিক করে যদি একটা ওয়েবসাইটে না যায়, তাহলে সেই লিঙ্কটা আপনার সাইটের জন্য ক্ষতিকর। এটা একটা। তারপর হচ্ছে রিডিং লেভেল, এটা তো পড়াইছিলাম এর আগে একদিন মনে হয়, ক্লাস নেওয়া ছিল যে রিডিবিলিটি দেখাচ্ছিলাম না ক্লাসে একদিন। জি স্যার। হ্যাঁ, আপনি যে কন্টেন্টটা লিখবেন সেটা অবশ্যই রিডেবল হতে হবে। এমন একটা কন্টেন্ট লিখলেন যেটা সবকিছু ঠিক আছে, উপরে সব মানে শর্ত পূরণ করে, কিন্তু আপনার ভিজিটর পড়ে কিছু বুঝতেছে না, তাহলে কন্টেন্ট দিয়ে কোনো কাজ নেই। তারপর বলছে কি অ্যাফিলিয়েট লিংক। আচ্ছা, affiliate link themselves probably won't hurt your ranking, but if you have too many, Google algorithm may pay closer attention। আপনার কন্টেন্টের ভিতরে যদি অ্যাফিলিয়েট লিংক থাকে তাহলে সেটা আপনার জন্য ক্ষতি করবে না, কিন্তু যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে গুগল অ্যালগরিদমে সেটা ধরা পড়তে পারে এবং এটাকে কি করতে পারে, কোয়ালিটি সিগন্যাল টু মেক শিওর ইউ আর নট এ থিন অ্যাফিলিয়েট সাইট। আচ্ছা, তাহলে লিংক করার ক্ষেত্রে অ্যাফিলিয়েট লিংক সেগুলো আমরা একটা দুইটা দিলে দেওয়া যেতে পারে, কিন্তু খুব বেশি যদি লিংক থাকে তাহলে সেটা গুগল ধরে ফেলবে। প্লাস হচ্ছে HTML এরর, আচ্ছা এটা দেখার দরকার নাই। ডোমেইন অথরিটি, পেজ র্যাঙ্ক, ইউআরএল র্যাঙ্কটা একটা ব্যাপার। আচ্ছা, ইউআরএল র্যাঙ্ক এখানে কি দিয়ে, এটা এইচটিএমএল ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথম দিকে যে আছে তার হচ্ছে 17টা ক্যারেক্টার নাকি 17 ক্যারেক্টার সম্ভবত। আচ্ছা, ইউআরএল লিংক কোন, ইউআরএল হচ্ছে আমরা যে লিংকটা দিচ্ছি, লিংকটা যেটা আর কি আমাদের পোস্টে এই পোস্টার লিংক কোনটা, ইউআরএল হচ্ছে যেটা, তাই না?
এই ইউআরএলটা শর্ট রাখতে হবে, খুব বেশি বড় রাখা যাবে না। এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এই যে আমরা এটাকে করছি, এই যে এতটুকু ইউআরএল, এটা তো বাদ, এটা তো প্রিভিউ দেখতেছি। এই যে এখান থেকে এতটুকু, এটা মোটামুটি ঠিক আছে। কিন্তু যদি ইউআরএল মনে করেন আরো এতটুকু হয়, এই পর্যন্ত চলে গেল একদম, তাহলে দেখতে হবে, লিংক করতে যখন লিংক বিল্ডিং করবেন তখন সমস্যা হবে এর ক্ষেত্রে। এই জন্য লিংক গুলো ছোট ছোট করতে হবে, কিন্তু কিওয়ার্ডকে অবশ্যই লিংকে রাখতে হবে ইউআরএল এ, লিংক না ইউআরএল। তাহলে কন্টেন্টের ইউআরএল কি করতে হবে, খুব বেশি ছোট না, মোটামুটি এরকম, এই যে সাইজ এরকম রাখতে হবে। আর ইউআরএল পাথ, হিউম্যান এডিটর, পেজ ক্যাটাগরি, পেজে ক্যাটাগরি অ্যাড করতে হবে। আমরা যেই পোস্টটা করছি এখানে, এই পোস্টে ক্যাটাগরি দেওয়া যায়, যে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আমাদের দেওয়া নাই, কিন্তু এখানে ক্যাটাগরি দিতে হবে। আনক্যাটাগরাইজড না রেখে ওয়াইড স্ট্রেন দিতে পারি আমরা, মারিজুয়ানা মিট না দিয়ে আরো ক্যাটাগরি অ্যাড করা যেতে পারে। সেটা কি হতে পারে, মেডিসিনাল ক্যানাবিস, এটা একটা ক্যাটাগরি হতে পারে। এটা ক্যাটাগরি আমরা অ্যাড করে নিলাম। আরো কি ক্যাটাগরি হতে পারে, অর্থাৎ আপনার পোস্ট রিলেটেড যতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি গুলো এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তাহলে ক্যাটাগরি যখন এইভাবে থাকবে, আপনার গুগল যখন ক্রল করবে তখন এই ক্যাটাগরি বেস, এই একটা ক্যাটাগরির ভিতরে কি কি ধরনের আপনার কন্টেন্ট আছে সেটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে, এটা খুব ইফেক্টিভ হবে। তারপরে কিওয়ার্ড ইন ইউআরএল, এটা তো মনে হয় বললাম নাকি, না বলা হয়নি? প্রথমে বললাম কি বলা এখানে? হয়েছে স্যার, মানে এই যে এই যে কিওয়ার্ডটা ইউআরএল এর ভিতরে যেন দিয়ে দেয়া হয়। এই যে এখানে ইউআরএল লিংক যখন বললাম তখনই বললাম আর কি, যে কিওয়ার্ড ইন ইউআরএল এর ভিতরে কিওয়ার্ডটা দিতে হবে। একটা ফোকাস, আচ্ছা, কন্টেন্টটা যদি একাধিক ফোকাস কিওয়ার্ডকে বেস করে লেখা হয়, আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড আমরা একটাই নিছি, কিন্তু অনেক কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে দুইটা তিনটা ফোকাস কিওয়ার্ড নিয়ে লেখা যায়। সেক্ষেত্রে দুইটা তিনটা ফোকাস কিওয়ার্ডই যদি আমাদের ইউআরএল এ, টাইটেলে এই ক্ষেত্রে দেওয়া যায়, তাহলে সেটাও অনেক ভালো কাজ করবে। তাহলে অর্গানিক কিওয়ার্ড গুলো বেড়ে যাবে আমাদের যখন এগুলা র্যাঙ্ক করবে। URL string, আচ্ছা, the categories in the URL string are read by Google and may provide string reference and source। কোনো যদি রেফারেন্স কিংবা সোর্স থেকে আমরা কিছু নেই, তাহলে সেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে। কোড করে দিতে পারি আমরা, তারপর কোড করে নিচে হয়তো কোন সোর্স থেকে নিছি সেটা উল্লেখ করা যেতে পারে। ধরে নেন আমরা এখান থেকে এটুকু আমাদের ওয়েবসাইটে নিলাম, ধরে নেন এটুকু কপি করি, আচ্ছা এটুকু কপি করলাম, এটা কপি করে আমাদের এখানে, সাপোজ আমরা এখানে নিব, এখানে কপি করে দিলাম, সাপোজ ধরে নিচ্ছি এটা আমাদের জন্য আর কি দরকারি, হুবহু কপি করতে হবে। তাহলে হুবহু কপি করা তো যাবে না, এটা তো আমরা এখানে পড়লাম, কিন্তু আমাদেরকে কপি করতে হচ্ছে। তাহলে সেখানে এটাকে পুরোটা সিলেক্ট করে, যেটুকু আমরা করে নিয়ে আসলাম, এটাকে এই যে ব্লকের মধ্যে রেখে বাস কোড করা হয়ে গেল। সাথে এখানে রেফারেন্স দেওয়া যেতে পারে, যে কার কাছ থেকে আমরা নিচ্ছি তার ইউআরএলটা এখানে আমরা দিতে পারি, ইউআরএলটা এবং নামটা। ঠিক আছে, তাহলে এটা কপিরাইট ইস্যুতে যাবে না। অর্থাৎ এই কন্টেন্টটা আমরা অন্য জায়গা থেকে নিলাম, সেটা আপনার কপি কন্টেন্ট হচ্ছে না, তাহলে এটা একটা। তারপর বুলেট এন্ড নাম্বার লিস্ট, আমাদের কন্টেন্টের মধ্যে চেষ্টা করতে হবে, এই যে আমরা বুলেট ইউজ করছি এখানে দেখেন, এই যে বুলেট পয়েন্ট দিয়ে এভাবে করা আছে, তারপর নিচের দিকে নাই এগুলা। আচ্ছা, বুলেট পয়েন্ট থাকলে কি সুবিধা, যে পড়বে তার পড়তে খুব সুবিধা হবে, খুব সহজে পড়তে পারবে। বুলেট পয়েন্ট থাকুক কিংবা নাম্বার করা থাকুক, দুটো একই ব্যাপার। এটা আপনি বুলেট পয়েন্ট করতে পারেন কিংবা 1 2 3 ভাবে নাম্বারিং করতে পারেন, যেটাই করেন আর কি, এটা করতে হবে। এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর অন পেজের ক্ষেত্রে, অন পেজ বলতে কন্টেন্টের ক্ষেত্রে। প্রায়োরিটি পেজ এন্ড সাইট ম্যাপ, টু মেনি আউটবাউন্ড লিংক, এটা তো বললাম টু মেনি আউটবাউন্ড লিংক, খুব বেশি আউটবাউন্ড লিংক দেওয়া যাবে না। UX signal, pages, user friendly layout,
এগুলা ডিজাইনারদের কাজ। ইউজফুল কন্টেন্ট। আচ্ছা, আপনি যে কন্টেন্টটা দিবেন সেটা যেন ইউজফুল হয়, কাজে লাগে। অহেতুক একটা আমরা যে কন্টেন্ট দিয়ে লাভ নাই। এই ছিল মোটামুটি কন্টেন্ট, মানে কন্টেন্টের ভিতরে যে কোয়ালিটি গুলো থাকা দরকার। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি কয়টা র্যাঙ্কিং ফ্যাক্টর, 68 থেকে উম, কত 11, মোটামুটি 55টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর এই কন্টেন্টের মধ্যে কভার হয়ে যায়। 55-এর মধ্যে আমরা কিছু বাদ দিয়ে দিচ্ছি, মোটামুটি 40টা ধরেন। 40টা গুগলে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে 40টা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে আপনার একটা কন্টেন্ট কভার করতে পারে। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন। সবাই একটু আনমিউট করুন। পায়োনিয়ার মার্কেটার থেকে একটা জিমেইল আসছিল মনে হয় আজ গতকাল। ওই যে আমাদের সার্চ ভলিউম কত কি এ জাতীয় জিনিস দেখাচ্ছে, এর মানে কি ওই সাইটে আমাকে কাজ করার জন্য অ্যাপ্রুভ করা হয়েছে নাকি? ওটা সার্চ কনসোল থেকে মনে হয়ে গেছে মেল। জি জি জি, সার্চ কনসোল থেকে। সার্চ কনসোল থেকে মান্থলি একটা রিপোর্ট যায় ইমেইলে, কতগুলো ইমপ্রেশন হলো, কতগুলো আপনার ক্লিক পড়লো সেটার উপর। ওটাই দিচ্ছে গত মাসেরটা, অর্থাৎ ফেব্রুয়ারিতে কতগুলো ক্লিক করছে এগুলোর একটা হিসাব দিচ্ছে। আর কার কোনো প্রশ্ন থাকলে বলেন, শেষ করে দেবো এখন আমরা। ভাইয়া কোনো প্রশ্ন নাই, এটা আবার দেখতে হবে আমাকে। দেখতে হবে, হ্যাঁ অবশ্যই দেখতে হবে, দেখবেন। হ্যাঁ, আমরা হ্যাঁ, আসলে কন্টেন্ট লেখার শুরুটা করব কিভাবে? একটা সাইট থেকে কপি করে নিয়ে এসে এডিট করব নাকি নিজের মতো করে লেখার চেষ্টা করব? নিজের মতো করে লেখা তো সম্ভব না সম্ভবত হ্যাঁ, হ্যাঁ, আমার দ্বারা। এগুলা এগুলা আমরা অন্যদিন দেখবো। আজকে আপাতত শুধু কন্টেন্টের ভিতরে কি থাকা উচিত না উচিত সেগুলো আমরা জানলাম জাস্ট। হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে আরেকদিন দেখবো ইনশাল্লাহ। কন্টেন্ট নিয়ে অনেক কিছুই আছে, আমরা জাস্ট পেজ, মানে পেজের মধ্যে কি কি থাকা উচিত এই বিষয়গুলো জানলাম। কি কি কন্টেন্টে, আপনার কন্টেন্টের ভিতরে কি থাকবে, ইউআরএল কি থাকবে, মেটা রেজিস্ট্রেশনে কি থাকবে। অর্থাৎ 200টা র্যাঙ্কিং সেক্টরের মধ্যে মোটামুটি 45টার মতো কন্টেন্ট দিয়ে কিভাবে কভার করা যায় সেটা দেখলাম। ঠিক আছে, কন্টেন্ট কিভাবে লিখবো সেটা তো আলাদাভাবে দেখানো হবে। অবশ্যই কপি করা যাবে না, এটা তো দেখলামই, তাই না? কপি করে তো লাভ নাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। বলতেছি কপি করে প্লাগারিজম চেক করে তারপর যদি আমরা ইয়া করে নিয়ে আসি তাহলে কি হবে না? কপি করে ওই যে আপনার যে প্লাগারিজম চেকার ইয়াটা হ্যাঁ, যে হ্যাঁ, ইয়া টুলসটা আছে, ওইখানে মনে করেন যে সবকিছু ঠিক করলাম, ঠিক হুম, করে নিয়ে এসে এখানে দিলাম, তা এটা কি হবে না? না ওখান থেকে তো অটোমেটিক দেখাবে যে কপি করছেন, তাহলে তো হইল ও না। আচ্ছা আচ্ছা। ভাইয়া, ওই ভাইয়া যেটা বোঝাতে চাচ্ছে যে প্লাগারিজম চেকার যে জিনিসগুলো মার্ক করবে হ্যাঁ, ওইগুলো আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে আমরা ওটা কপি ফ্রি করে পোস্ট দিতে পারবো কিনা এটা উনি বোঝাতে চাইছে। আচ্ছা ধরেন, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, এখানে আমরা ওই ওই ইয়াটা আবার বের করি, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। কন্টেন্ট কি ছিল ওটা যেন, এটা সম্ভবত মিমি দেখিয়েছিল আপনার হলো ইসের জন্য, কোরাতে পোস্ট করার জন্য, যে কয়েকবার ট্রান্সলেশন করার পরে যে প্লাগরিজম একটু কমে যায় তখন পোস্ট করা যায় কোরাতে, কমেন্টস করা হ্যাঁ যায়। সেটা করা যায় অবশ্য, কিন্তু হচ্ছে আপনি মানে একদম কপি, 100% কপি যেটা সেটা তো আর ওইভাবে রিডাক্ট করে সম্ভব হবে না। ওগুলা টেকনিক আমরা দেখবো, সমস্যা নাই। আপাতত মাথায় রাখেন যে একদম কপি কন্টেন্ট রাখা যাবে না, এটাই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আজকে শেষ করে দিই আমরা তাহলে এখানে। আর কার কোনো প্রশ্ন থাকলে করেন। প্রশ্ন নাই কারো?
ওকে, আল্লাহ হাফেজ। না ভাইয়া। ঠিক আছে।